নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। আজ শুরুতেই আমি আপনাদের একজনের একটা বক্তব্য শোনাবো। ভদ্রলোকের নামটা বলি, এহসান ইকবাল। তিনি পাকিস্তানের পরিকল্পনা বিভাগের মন্ত্রী। ভালো করে শুনুন ঠিক কি বলছেন সীমা পারের আমাদের মন্ত্রী মশাই। ये भी कौम से अपील करूंगा कि हम चाय की एक एक प्याली दो प्यालियां कम कर दें, क्योंकि जो चाय हम इंपोर्ट करते हैं वो भी हम उधार लेकर इंपोर्ट करते हैं। তাহলে মানে দাঁড়ালো হিন্দুস্তানে চলুক, কিন্তু পাকিস্তানে চায় পে চর্চা একেবারে বন্ধ। মানবেন পাকিস্তানিরা? মনে তো হয় না। আমরা বাঙালিরা কিংবা ভারতীয়রা তাদের মতোই কিন্তু পাকিস্তানের মানুষের চা ছাড়া মোটেই চলে না। আর পাকিস্তানে চা হয় না, ফলে তাদের প্রায় সবটাই আমদানি করে নিয়ে আসতে হয়। পাকিস্তান হলো সারা বিশ্বের অন্যতম বড় চা আমদানিকারী দেশ। জনসংখ্যায় পাকিস্তান দুনিয়ার মধ্যে পঞ্চম বৃহত্তম। সে দেশে বাস করেন প্রায় 23 কোটি মানুষ। আর কি গরিব বলুন আর কি বড়লোক, সকলেরই পছন্দ চা। চা আমদানিতে প্রতি বছর পাকিস্তানের খরচা হয় প্রায় 60 কোটি মার্কিন ডলার। একাধিক সমীক্ষা বলছে রোজ একজন পাকিস্তানি গড়ে 3 কাপ চা খান। ফলে এই মন্ত্রী মশাই কেন দেশের মানুষকে চা খাওয়া কমিয়ে ফেলতে বলছেন তা পরিষ্কার। আসলে পাকিস্তানের অর্থনীতি দেউলিয়া হয়ে গেছে। আমদানি খরচ মেটানোর সেটার মতন সঙ্গতি আর ইসলামাবাদের নেই। আর কোনো উপায় না দেখে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছে 600 কোটি মার্কিন ডলার ত্রাণ সাহায্য চেয়েছে ইসলামাবাদ। যদিও সাহায্য মিলবে কিনা তা নিয়ে স্পষ্ট কোনো আভাস নেই। বিদেশি আর্থিক সাহায্য পাওয়ার শর্ত হিসেবে পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরকারি ভর্তুকি কমানো শুরু করে দিয়েছেন, যার ফলে আবার তেল বিদ্যুতের দাম প্রায় 50% বেড়ে গেছে। ওদেশে এখন পেট্রোলের দাম প্রায় 250 টাকা লিটার। স্বাধীনতার পর গত 7.5 দশকে পাকিস্তানের শাসকেরা সেনা, আইএসআই, জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে ভারত বিরোধী কাজের জন্য প্রচুর সময় ব্যয় এবং পরিশ্রম করেছেন। তার 1% যদি তারা নিজেদের দেশের উন্নতির জন্য খরচা করতেন তাহলে এই সমস্যাটা আজ হতো না। ভারতের বিরুদ্ধে মুসলিম দুনিয়ার কাছে লাগাতার লবি করেও ইসলামাবাদের কোনো লাভ হয়নি। তার একটা বড় কারণ আমাদের দেশের বৃহৎ বাজার, আর অবশ্যই আমাদের বিদেশ নীতির ধারাবাহিকতা, বিশ্বাসযোগ্যতা। পাকিস্তান গোটা দুনিয়ার কাছে ভারত সম্পর্কে যে ন্যারেটিভই তৈরি করার চেষ্টা করুক না কেন, মুসলিম প্রধান পাঁচটি দেশ এই মুহূর্তে সেই ভারতের দিকেই তাকিয়ে তাদের দেশের চরম সংকটের মুহূর্তে। রাশিয়া ইউক্রেন বিশ্বের অন্যতম গম রফতানিকারী দেশ। যুদ্ধের কারণে দু দেশ থেকেই আসছে না গম, ফলে দুনিয়ার নানা প্রান্তে খাদ্য সংকটের আশঙ্কা। 5ই মে জার্মানিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা অনুমতি দিলে নানা দেশে গম পাঠাতে পারে ভারত। কিন্তু 14ই মে আচমকা গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি হয়। জিনিসের দাম বাড়ছে, প্রবল গরমে এবছর গম উৎপাদন কমতে পারে বলেও আশঙ্কা। ফলে দেশবাসীর খাদ্য সুরক্ষার কথা মাথায় রেখে দিল্লি গম রফতানির সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। ঠিক হয় শ্রীলঙ্কার মতো দেশ যাদের সত্যিই দরকার তাদের গম দেওয়া হবে, কিন্তু অবাধে গম রফতানি করা হবে না। ভারত থেকে সবচেয়ে বেশি গম নেয় ইন্দোনেশিয়া ও বাংলাদেশ। খাদ্য সংকটের আশঙ্কায় সব মিলিয়ে 5টি দেশ দিল্লির কাছে গম চেয়েছে। গম চেয়েছে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ওমান, সংযুক্ত আরব আমিরশাহী ও ইয়েমেন। বিশ্ববাজারে ভারতের গমের দাম 40% পর্যন্ত কম হওয়ার জন্যই এই দেশগুলি ভারত থেকে গম নিতে চায়। ভারতের সঙ্গে আরব আমিরশাহীর সম্পর্ক দীর্ঘদিনের। ওই দেশটা গড়ে তোলার পিছনে ভারতীয়দের বহু অবদান রয়েছে। মুম্বাইয়ে কোটি কোটি টাকার ব্যবসা করে আরবের নানা দেশ। ফলে মাঝে কিছুটা সমস্যা তৈরি হলেও আমিরশাহী গম চাওয়ায় এটা স্পষ্ট যে দিল্লির সঙ্গে দীর্ঘমেয়াদে বন্ধুত্বের সম্পর্কেই থাকতে চাইছে আবুধাবি। বাকি আরব দেশগুলিও ফের একই পথে। কোয়াডের পরে আরও একটি নতুন 4 দেশীয় জোটেও আনুষ্ঠানিকভাবে পা রাখতে চলেছে ভারত। হোয়াইট হাউসের দাবি উদ্যোগ তাদের। ভারত, ইসরায়েল, আমেরিকা, আমিরশাহী নতুন জোটকে ডাকা হচ্ছে I2U2 নামে। জুলাই মাসেই নতুন চতুর্দশীয় জোটের প্রথম ভার্চুয়াল বৈঠক।
বৈঠকে থাকবেন মোদি বাইডেন সহ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেফতালি বেনেট ও আরব আমিরশাহীর রাষ্ট্রপ্রধান মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এভাবে বন্ধু বাড়িয়ে আমেরিকা নিজের হাত শক্ত করতে চাইছে বলে মনে করছে নানা মহল। তবে 4 দেশের বৈঠকে মূল আলোচ্যসূচি হিসেবে রাখা হয়েছে বিশ্বে খাবারের সংকট। জুলাই মাসের 13 থেকে 16 মধ্য এশিয়ার বিভিন্ন দেশে সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সময়ই এই বৈঠক হওয়ার কথা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জুলাই মাসের এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। আরব দুনিয়ার সঙ্গে মুখোমুখি আলোচনার টেবিলে ইসরায়েল, তার মাঝে আমেরিকা আর ভারত। বৈঠকে আলোচনা হবে বিশ্বের খাদ্যের সংকট নিয়ে। তার মানে সেই সূত্রেই চলে আসবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। ফলে সব মিলিয়ে বোঝাই যাচ্ছে 4 দেশের আলোচনায় অনেকটাই জায়গা পাবে গম আর তেল। যুদ্ধের বাজারে রাশিয়া বেশ সস্তাতেই দিল্লিকে তেল দিতে রাজি হয়, কারণ রাশিয়ার ওপর নেমে আসে নানা রকমের নিষেধাজ্ঞা। ক্রেমলিন এখনও যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিতই দেয়নি, কিন্তু আশ্চর্যজনকভাবে রাশিয়া বলছে যে আমাদের আর তারা তেল বিক্রি করবে না। মানে নতুন করে সস্তায় তেল রপ্তানির কোনো চুক্তিতে আর সই করবে না রাশিয়া। রাশিয়ার তেল, প্রাকৃতিক গ্যাস তাহলে যাবে কোথায়? দেশ চালাতে পুতিনকে তো তেল বিক্রি করতে হবেই। একটা উত্তর পাওয়া গেছে, রাশিয়া থেকে বড় অঙ্কের তেল কিনছে চীন। আরেকটা হলো সন্দেহ যে পশ্চিম দুনিয়া মুখে অনেক কিছু বললেও আসলে তারা তলায় তলায় রুশ তেল ঘরে তোলার রাস্তা খোলা রেখেছে। আর সেই ভরসাতেই রাশিয়া এখন ভারতকে আর নতুন করে তেল দিতে চাইছে না। এদিকে চীন রাশিয়ার তেলের বন্ধুত্ব, আর অন্যদিকে ইউরোপের নানা দেশের আসল উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের সংশয়। I2U2 এই প্রথম বৈঠকে এসব বিষয়ে কতদূর কি কথা হয় সেদিকে আমাদের নজর তো রাখতেই হবে। তার আগে রুশ তেলের জটিলতাটা কোথায় সেটা একবার দেখে নেওয়া যাক। ইউক্রেনে হামলা চালিয়ে গোটা দুনিয়াকে চটিয়েছেন পুতিন। কেউ আর রাশিয়ার তেল ও গ্যাস কিনতে চাইছে না। এরকম একটা পরিস্থিতি ভারতের সামনে সস্তায় রাশিয়ার থেকে তেল আমদানির রাস্তা খুলে দেয়। রাশিয়ার তেল সংস্থা রসনেফটের সঙ্গে ইন্ডিয়ান অয়েলের চুক্তি হয়। ঠিক হয় বিশেষ ছাড়ে আগামী 6 মাস ধরে প্রতি মাসে 60 লক্ষ ব্যারেল অশোধিত তেল কিনবে ইন্ডিয়ান অয়েল। রসনেফটের সঙ্গে হিন্দুস্তান পেট্রোলিয়াম ও ভারত পেট্রোলিয়ামেরও কথা চলছিল। তবে সূত্রের খবর, 2 রাষ্ট্রায়ত্ত সংস্থাকেই না বলে দিয়েছে রুশ তেল কোম্পানি রসনেফট। বলা হয়েছে তাদের হাতে এখন আর বিক্রি করার মতো বাড়তি তেল নেই। রাশিয়া থেকে তেল গ্যাস কেনা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। কয়েকদিন আগেই কথা বলে ইউরোপিয়ান ইউনিয়ন। প্রশ্ন উঠছে, রাশিয়া তাহলে ভারতকে না বেচে কাকে তেল বেচবে? বিশেষজ্ঞরা মনে করছেন চীন সম্ভবত রাশিয়ার থেকে বাড়তি তেল কিনতে চলেছে। রাশিয়ার থেকে চীন নিচ্ছে 65 লক্ষ ব্যারেল অশোধিত তেল। পশ্চিমের একাধিক দেশের সঙ্গেও মস্কোর গোপন সমঝোতা হয়ে থাকতে পারে। রাশিয়ার থেকে তেল না পেলে ভারতকে খোলা বাজার থেকে তেল কিনতে হবে, তাতে খরচও বাড়বে। তবে সূত্রের খবর, জুলাই মাসে হিন্দুস্তান ও ভারত পেট্রোলিয়াম রাশিয়ার থেকে কিছুটা তেল পেতে পারে, যদিও স্থায়ী চুক্তির বিষয়টি আপাতত থমকেই থাকছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন, এই 2 প্রতিবেশীকে নিয়েই আমাদের বছরভর ঘর করতে হয়। ফলে আমাদের সেনা, আমাদের কূটনীতিবিদদের কাজটা অন্যান্য দেশের তুলনায় অনেকখানি কঠিন। পাকিস্তান বরাবর পেছন থেকে ছুরি মারে, আর চীন আবার সোজাসুজি পৌঁছে গেছে আগ্রাসনের চরম সীমায়। গালওয়ানে সংঘর্ষের পর 15 বার তাদের সঙ্গে ভারতের বৈঠক হয়েছে, কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সরে যাওয়া তো দূরে থাক, বরং সেখান থেকে উস্কানির মাত্রা লাগাতার বাড়িয়েই চলেছে তারা। লাদাখে ভারতের দৌলত বেগ ওল্ডি বায়ুসেনা ঘাঁটি, সেটা নিয়ে কিন্তু চীনের বরাবরের চিন্তা। দৌলত বেগ ওল্ডি, সেই ওল্ডি এয়ারপোর্ট পর্যন্ত ভারতের অল ওয়েদার রোড তৈরি করে ফেলায় সেই চিন্তা বেড়ে গেছে চীনের আরও অনেক বেশি। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে সেনা রাখা বা না রাখা, এই নিয়ে 2 দেশের মধ্যে যে প্রোটোকল রয়েছে, দৌলত বেগ ওল্ডি তার মধ্যে পড়ে না। তবুও ভারতের এই বায়ুসেনা ঘাঁটি নিয়ে ভয় পেয়ে গিয়ে গালওয়ানে হামলা চালায় লাল ফৌজ। এবার ওই এলাকায়
শক্তিশালী যুদ্ধবিমান মোতায়েন করেছে বেইজিং। 25টি যুদ্ধবিমান চলেও এসেছে। চীন ভয় দেখানোর চেষ্টা করলেও ভারত কিন্তু চুপ করে বসে নেই। সাম্রাজ্য বিস্তারের উন্মত্ত নেশায় মেতেছে চীন। প্রতিবেশী জায়গা জমি দখল করতে ড্রাগনের মতো জীব লক করে তাদের। এমনিতেই তাইওয়ানকে গিলে খাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। রাগঢাক না করে সে কথা বলেও বেড়াচ্ছে বেইজিং। কয়েকদিন আগেই সিঙ্গাপুরে মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠকে চীনা প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, তাইওয়ানের মাধ্যমে চীনকে ঘেরার চেষ্টা করলে তার মূল্য চোকাতে হবে। তাইওয়ান স্বাধীনতা ঘোষণা করলে যুদ্ধ শুরু করতে এক মুহূর্তও ভাববে না বেইজিং। তাইওয়ান দখলে ইতিমধ্যে ঘুঁটিও সাজিয়েছে চীন। গুয়াংডাং প্রদেশে রীতিমতো সমরসজ্জা শুরু করেছে তারা। দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলিকেও কবজা করতে চাইছে চীন। কোয়াড শীর্ষ সম্মেলন জিনপিং এর গায়ে আরও জ্বালা ধরিয়ে দিয়েছে। ভারতের উপর চাপ বজায় রাখার কৌশল নিয়েছে জিনপিং সরকার। পূর্ব লাদাখে নতুন আরও একটি দীর্ঘ সেতু বানাচ্ছে তারা। অরুণাচল সীমান্তে একটা গ্রাম পর্যন্ত বানিয়ে ফেলেছে ড্রাগনের দেশ। চীনের সামরিক তোড়জোড় নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি সীমান্তে। সম্প্রতি নয়াদিল্লিতে এসে চীনের গতিবিধি নিয়ে ভারতকে সতর্কও করে গেছেন মার্কিন সেনার প্যাসিফিক কমান্ডারের প্রধান জেনারেল চার্লস ফ্লিন। তিনি সতর্কবার্তা দেওয়ার পরেই জানা গেছে ভারত সীমান্তের কাছে 25টি অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি রেখেছে চীন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, পূর্ব লাদাখ সীমান্তের ওপারে কারাকোরাম পাসের উত্তর পূর্বে প্রায় 250 কিলোমিটার দূরে হোটান বায়ুসেনা ঘাঁটিতে 25টি অত্যাধুনিক J-11 ও J-20 যুদ্ধবিমান মোতায়েন করেছে লাল ফৌজ। আগে ওই বিমান ঘাঁটিতে MiG-21 এর মতো বিমান রাখত চীন, কিন্তু এবার আরও আধুনিক ও জটিল যুদ্ধে সক্ষম J-20, J-11 এর মতো বিমান মোতায়েন করল তারা। চীনের J-20 যুদ্ধবিমানের গতি ঘন্টায় 2100 কিলোমিটার, অর্থাৎ হোটান থেকে দিল্লি পৌঁছতে J-20 সময় লাগবে আধ ঘন্টারও কম। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে ভারত হাত গুটিয়ে বসে আছে। চীনের সঙ্গে কমান্ডার পর্যায়ে আলোচনা করে উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে গেলেও সীমান্তের প্রতিটি ইঞ্চির দিকে কড়া নজর রেখেছে মোদী সরকার। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। পাশাপাশি চলছে অন্যান্য যুদ্ধবিমানের মহড়া। জিনজিয়াং ও তিব্বতের 7টি চীনা ঘাঁটিতে নজর রাখছে ভারতীয় সেনা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আগ্রাসী চীন ভারতকে গ্রাস করতে চায়। আগ্রাসী চীন গ্রাস করতে চায় বাকি দুনিয়াকেও। অবশ্যই নিজেদের স্বার্থে। তাদের এখন বিশ্বের দাদা হবার শখ। আরেকটা উদ্দেশ্য অবশ্য আছে, নিজেদের দেশে সহজে যাতে তেল আনা যায়, নিজেদের দেশের পণ্য যাতে অন্যান্য দেশে সহজে বিক্রি করা যায়, সেটাই নিশ্চিত করে ফেলা। তো এই আমদানি রপ্তানির জন্য দরকার একটা সহজ রুট, যেখান দিয়ে শান্তিতে যাতায়াত করা যাবে। চীন যদি ইউরোপের সঙ্গে সড়ক পথে ব্যবসা করতে চায়, তাহলে মধ্য এশিয়া হয়ে ইউরোপে ঢুকতে হবে। সে কথা মাথায় রেখে তারা ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পে মন দিয়েছে। আর জলপথে মধ্যপ্রাচ্য থেকে তেল নিয়ে আসতে গেলে আসতে হবে ভারত মহাসাগর হয়ে মালাক্কা প্রণালী পেরিয়ে ইন্দো প্যাসিফিকে। ভারত মহাসাগর যেখানে প্রশান্ত মহাসাগরের সঙ্গে মিশেছে তাকে বলে ইন্দো প্যাসিফিক অথবা এশিয়া প্যাসিফিক। দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্রগুলি সব এখানেই অবস্থিত। এটাই চীনের টুটি। এই পথ দিয়েই চীনের তেল সরবরাহ হয়। আবার চীনের সস্তা পণ্য গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। সাম্রাজ্যবাদী মনোভাব নিয়ে চীন এই অঞ্চলের সবটার দখল নিতে চায়। ভিয়েতনাম, কাম্বোডিয়ার মতো দেশগুলিকে বিভিন্ন ছুতোয় গিলে খেতে চাইছে তারা। চীনের আগ্রাসন ঠেকাতে এই অঞ্চলের 4 দেশের জোট কোয়াড তৈরি করেছে আমেরিকা। চীন ভয় পেয়ে এখন বলছে ওটা হচ্ছে এশিয়ার ন্যাটো। ভারত এই কোয়াডের সদস্য। পাশাপাশি চীনের সামনে বিপন্ন ভিয়েতনামের মতো ছোট দেশগুলির পাশেও দাঁড়াচ্ছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আমরা। ভারতের হীরের নেকলেসে একটি হিরে হচ্ছে ভিয়েতনাম। কমিউনিস্ট চীনের উল্টো দিকে কমিউনিস্ট ভিয়েতনাম। লক্ষ্য হলো প্রতিরক্ষায় দু দেশের সম্পর্ক আরও মজবুত করা। 2016 সাল থেকে ভারত ও ভিয়েতনামের মধ্যে এ নিয়ে কথা শুরু হয়। ওই বছরই হ্যানয় সফর করেন নরেন্দ্র মোদী।
দু দেশেরই উদ্দেশ্য চীনা আগ্রাসনের সফলভাবে মোকাবিলা। এবার ভিয়েতনামের সঙ্গে 2030 সাল পর্যন্ত লম্বা মেয়াদের চুক্তি সেরে ফেলল ভারত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 দিনের সফরে ভিয়েতনাম যান। সে দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের সঙ্গেই হলো চুক্তি সই। ঠিক হয়েছে, ভিয়েতনামকে 50 কোটি মার্কিন ডলার ঋণ দেবে ভারত। সেই টাকায় ভিয়েতনাম ভারতের কাছ থেকে ব্রহ্মাস ক্ষেপণাস্ত্র কিনবে। ভারতের তৈরি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমও ভিয়েতনাম কিনতে পারে। জলসীমা সুরক্ষায় হ্যানয়কে দ্রুত গতির জলযানও সরবরাহ করবে দিল্লি। চীনের প্রতিবেশী দেশ ভিয়েতনাম, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত হলে দিল্লিরই লাভ। এই সুবাদে ভিয়েতনামের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো হলে তো আরও ভালো। বেজিং ভারতকে উত্তরের মতো দক্ষিণেও ঘিরে ফেলতে চায়। এজন্য ভারত মহাসাগরীয় নানা দেশের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করছে তারা। বেজিংয়ের এই স্ট্রিং অফ পার্লস কৌশলের মোকাবিলায় ভারতও ডায়মন্ড নেকলেস কৌশল নিয়েছে। মালার একাধিক হীরের মধ্যে অন্যতম ভিয়েতনাম। দক্ষিণ চীন সাগরে তাদের জলসীমায় তেল তোলার জন্য আগে দিল্লিকে ছাড়পত্র দিয়েছিল হ্যানয়। এবার হ্যানয়কে সহজ শর্তে ঋণ যোগাবে দিল্লি। চীনের জন্য বার্তা কিন্তু স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেশের নিয়মকানুন সবকিছু পাল্টে ফেলে ক্ষমতার গদিতে নিজের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত করে ফেলেছেন শি জিনপিং। সে দেশে অন্য কোনো পার্টি নেই, আর নিজের দলেও তার বিরোধী বলে কেউ নেই। কমিউনিস্টরা বাইরের লড়াইয়ের সঙ্গেই ঘরের লড়াই বা ইনওয়ার্ড পার্টি স্ট্রাগলের কথা মাঝে মধ্যেই বলে থাকেন। তো শি জিনপিং সেসবের বালাই না করে সব ধুয়ে মুছে রেখে দিয়েছেন। তবে শোনা যাচ্ছে তিনি ইদানিং খুব অসুস্থ। মস্তিষ্কের জটিল অসুখ। বড় দেশে বড় নেতাদের অসুস্থতা নিয়ে নানা সময় নানা জল্পনা ছড়ায়, এখনও ছড়াচ্ছে। তবে এই মুহূর্তে এই নিয়ে আলোচনার কেন্দ্রে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত মাসে রাশিয়ার ভিক্টরি ডে প্যারেডের অনুষ্ঠানে তাকে কাশতে দেখা গিয়েছিল এবং একটা মোটা কম্বলের তলায় জড়সড় ভ্লাদিমির পুতিনকে দেখে খটকা লাগে ঠিক তখনই। কি হয়েছে প্রেসিডেন্টের? মস্কো যথারীতি চুপ। যদিও মার্কিন সংবাদ মাধ্যমের প্রকাশিত একের পর এক ভিডিওয়ে দাবি মোটেই ভালো নেই পুতিন। ইউক্রেনের সেনাকর্তা থেকে কেজিবির প্রাক্তন এজেন্টরাও প্রায় একই দাবি করছেন। ভালো নেই রুশ প্রেসিডেন্ট। নতুন ভিডিওয়ে ফের তুমুল চর্চা আন্তর্জাতিক মহলে। মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওটির সত্যতা আলাদা করে যাচাই করেনি TV9 বাংলা। তবে আন্তর্জাতিক মহলে গুঞ্জন। হালে ক্রেমলিনের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তোলা ভিডিওটি। চলচ্চিত্র নির্মাতা নিকিতা মিখাইলোভকে পুরস্কার দেওয়ার সময় কাঁপতে দেখা যায় পুতিনকে। পোডিয়ামের সামনে দাঁড়িয়ে থাকাকালীনও ভয়ঙ্কর কাঁপছিলেন পুতিন। রুশ ইউক্রেন মহাযুদ্ধ শুরু থেকেই ভ্লাদিমির পুতিনের শারীরিক অবস্থা নিয়ে নানান জল্পনা ছড়িয়েছে। এক রুশ ধনকুবেরের গোপন কথোপকথন ঘিরে গত মেতে তুঙ্গে ওঠে চর্চা। পুতিন কি ব্লাড ক্যান্সারে আক্রান্ত? মস্কো প্রকাশ্যে কিছুই মানেনি, বরং জানিয়েছে পুতিন সুস্থ। তবে সন্দেহ কমেনি। সম্প্রতি মার্কিন মিডিয়ায় খবর ছড়ায় রুশ প্রেসিডেন্টের শারীরিক অবস্থার কথা যাতে জানাজানি না হয় সেজন্য তার দেহের বর্জ্য অরক্ষিত রাখা হয় না। বাইরে কোথাও গেলে পুতিনের দৈহিক বর্জ্য সংগ্রহ করে মস্কো নিয়ে আসা হয়। এই কাজের জন্য বিশেষ অনুচর রয়েছে রুশ প্রেসিডেন্টের। রাশিয়া অবশ্য চুপ, জল্পনা বেড়েই চলেছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।